নমস্কার, শান্তন টিভির পর্দায় আপনাদের স্বাগত। সাথে আছে দীপান্বিতা। চোখ রাখবো সংবাদে। রবিবার অ্যাসোসিয়েশন অব সার্ভিস ইঞ্জিনিয়ার্স অব ত্রিপুরার পক্ষ থেকে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রাজধানীর সুকান্ত একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় এই রক্তদান শিবির। রক্তদান শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চায়েত দপ্তরের সচিব ডক্টর সন্দীপ আর রাঠোর, পর্যটন দপ্তরের সচিব উত্তম কুমার চাকমা সহ অন্যান্যরা। রাজ্যপাল রক্তদান শিবিরের উদ্বোধন করে বক্তব্য রেখে বলেন, রক্তদানের বিকল্প নেই। বিজ্ঞানীরা বিভিন্ন সমস্যার সমাধান করতে পারলেও রক্তের বিকল্প তৈরি করতে পারেনি। রক্তদানের চেয়ে বড় কোনো সামাজিক দায়বদ্ধতাও হয় না। যারা রক্তদান করতে এখনো এগিয়ে আসেনি তাদের রক্তদানে এগিয়ে আসতে আহ্বান জানিয়েছেন রাজ্যপাল। তিনি আরো বলেন, রক্তদান করতে চেয়েও অনেকে বিভ্রান্ত হয়ে আছে, কিন্তু রক্তদান করলে শুধু রক্ত গ্রহীতার উপকার হয় না, যারা রক্তদান করে তাদেরও উপকার হয়। কারণ রক্তদান করলে রক্ত পরীক্ষার সময় রক্তদাতা শরীরে কোনো রোগ রয়েছে কিনা সেটারও নির্ণয় করে বলে জানান রাজ্যপাল। পরে রক্তদান শিবিরটি ঘুরে দেখেন তিনি। রক্তদাতাদের সাথেও কথা বলে উৎসাহিত করেন। I am deeply honored to be addressing this gathering of selfless individuals who have come forward to donate blood, a precious gift that saves countless lives. Today we recognize and celebrate the contributions of the service engineers community, who have demonstrated exceptional commitment to this humanitarian cause on the occasion of 11th Annual General Body Conference. As we gathered here, I am reminded of the profound impact that blood donation has on individuals, families, and communities. Blood is essence of life, and its scarcity can have devastating consequences. Yet, thanks to the generosity of donors like you, countless patients receive the life-saving transfusion they need. The engineers community has shown remarkable enthusiasm and dedication to blood donations. Your efforts are a shining example of the power of collective action and the impact that individuals can have when they come together for a noble cause. I am proud to acknowledge the state's progress in promoting blood donation and ensuring a safe and adequate blood supply. However, we recognize that there is still much work to be done. This is why your contributions are so vital. Blood donation is not just an act of charity. It is also an affirmation of our shared humanity. When we donate blood, and anyhow you are going to holding a conference, on this occasion I want to tell only two things. First, whenever there is a conference of such type of engineers, you have to put a subject matter, at least one session, inviting per expert. উদয়পুর, ধর্মনগর এবং আগরতলা শহরকে স্যাটেলাইট টাউন করা হবে। এগুলো মডার্ন টাউন হলে বিভিন্ন সমস্যা দূর হবে। রবিবার উদয়পুর মহকুমার 146 কোটি টাকা ব্যয়ে 8টি নতুন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ত্রিপুরা আগের থেকে আত্মনির্ভর ছিল, কিন্তু দীর্ঘ 35 বছর পূর্বতন সরকার কিছুই করেনি, শুধু জিন্দাবাদ জিন্দাবাদ করেছে। এখন তারা আবার ঘর থেকে বের হতে উঁকি ঝুঁকি দিতে শুরু করেছে। তাদের জিন্দাবাদের যন্ত্রণায় রাজ্যের বহু কলকারখানা বন্ধ হয়ে গেছে। রবিবার উদয়পুর মহকুমার 146 কোটি টাকা ব্যয়ে 8টি নতুন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। উদয়পুর রমেশ ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে এদিন আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরো বলেন, বামফ্রন্ট সরকারের কাজ
অষ্টরম্ভা কাজ ছিল। তাদের কারণে আজ বহু কাজ করতে হচ্ছে বর্তমান সরকারকে। কিন্তু আজকে যে কাজ বর্তমান সরকার করেছে সে কাজগুলো আগে করা হলে আজকে অন্য ক্ষেত্রে বর্তমান সরকার অর্থ রাশি ব্যয় করতে পারত। মুখ্যমন্ত্রী আরো বলেন, উদয়পুর, ধর্মনগর এবং আগরতলা শহরকে স্যাটেলাইট টাউন করা হবে। এগুলো মডার্ন টাউন হলে বিভিন্ন সমস্যা দূর হবে। মুখ্যমন্ত্রী বিরোধীদের এদিন কোণঠাসা করতে আরো বলেন, রাজ্যের শান্তি নেই বলে বিভিন্ন সময় তারা অভিযোগ তোলে। আসলে তারা আগে থেকেই অশান্তি করার জন্য ডিজাইন তৈরি করে রাখে, তারপর যাতে রাজ্যে শান্তি নেই বলে রাস্তায় বের হতে পারে সে সুযোগ খোঁজে। কিন্তু 3 দিনের মধ্যে সেই সুযোগ বন্ধ করে দেয় সরকার। আবাস যোজনা, সেই ঘরের মধ্যে কি আপনার পলিটিক্স থাকবে? প্রধানমন্ত্রী বলছেন এটাই পলিটিক্স, যে মানুষকে সবকিছু দেওয়াটাই পলিটিক্স। এতদিন ধরে আমরা দেখতাম জিন্দাবাদ জিন্দাবাদ, এখন উকি ঝুঁকি দিচ্ছে, আবার বেরোচ্ছে, মানে বলছে যে গরিব মানুষের, মেহনতি মানুষদের জন্য আবার কিছু করতে হবে। ত্রিপুরাতে আত্মনির্ভর ত্রিপুরা অনেক আগেই ছিল, বহু মানুষের কল কারখানা ইত্যাদি বহুত কিছু ছিল। এই জিন্দাবাদের যন্ত্রণায় মানুষ এসব বন্ধ করে দিয়ে চলে গেছে। এই ত্রিপুরাকে আমাদের এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা আমাদের করতে হবে। আর অন্যান্য পার্টিও একটা ওইসব পার্টির সাথে যোগদান দিয়েছে। 35 বছরে আমি যখন যাই কোন স্কুলে, যখন দেখি বাউন্ডারি নেই, খুব কষ্ট হয়। 35 বছরে কি করলো? আমরা মাত্র আজকে 2 বছর, 3 বছর, 5 বছর, 6 বছর ধরে আমরা এখানে এসেছি। মনে হলো এই কাজটা যদি ওরা করে দিয়ে যেত, আমাদের পক্ষে সেই বার্ডেনটা কম হতো, আমরা অন্য কিছুতে সেই পয়সাটা কাজে লাগাতে পারতাম। খালি জিন্দাবাদ জিন্দাবাদ আর বিভিন্ন সময়ে মানুষকে বিভ্রান্ত করা এই আগের সরকার এবং এই যে দল তারা এগুলো করেছে। আমরা পরিষ্কার কথা, প্রধানমন্ত্রী বারবার বলছেন মানুষের স্বার্থে আমাদের কাজ করতে হবে এবং সেই কাজগুলো আমরা করছি। বন্ধু, আগে আমার মনে আছে একটা রাস্তার মধ্যে দৌড়তাম, এমবিবি কলেজের যে এখন যেটা টিসিএল মাঠ হয়েছে, সেখানে আমরা নিজেরা কুদাল দিয়ে কেটে 400 মিটার একটা ট্র্যাক করেছি। বাইরে যেতাম খেলতে, ন্যাশনাল মিট করতে যেতাম, আমাদের ট্র্যাক ছিল না, আরসিসির মধ্যে পুকুর পাড়ে দৌড়তাম। এ দিয়ে হবে না, বাইরে গেলে মানে সেভাবে প্র্যাকটিস যেহেতু হতো না, লাভের লাভ হতো না, সেই ট্র্যাক আমরা বানিয়েছিলাম। আর আজকে এই সিনথেটিক ট্র্যাক আমাদের ভাদারঘাটে প্রায় শেষের পথে, শুরু হওয়ার পথে। পানিসাগরে অলরেডি আমরা সেটা ইনোগ্রেশনও করেছি। সুইমিং পুল, আমি আমাদের যেহেতু আমি খেলাধুলার সাথে খুব ভালোভাবে জড়িত ছিলাম, আগে আমাদের এই উদয়পুরের আপনাদের বহু খ্যাতনামা সুইমিং যারা করতো, সুইমার, মানে ন্যাশনালি ইন্টারন্যাশনালি নাম করেছে, তাদের কথা এখনো মনে আছে। তো তাদেরকে আমাদের যে কৃষ্টি সংস্কৃতি, আমরা বারবার বলি আমাদের সংস্কৃতি, সেখানে খেলাধুলার যে সংস্কৃতি সেটাকে পুনরুদ্ধার করার এটা আমাদের নৈতিক দায়িত্ব আমার মনে হয়। এর জন্য আমাদের পানিসাগরে একটা সুইমিং পুল করেছি। কিছুদিন আগে একটা সুইমিং পুলের কথা আমার হচ্ছে, যে ডাইভিং দেওয়ার যে অবস্থা, ডাইভিং দেওয়ার ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন যে সরকার, সেটা কেন্দ্রেই হোক আর বিভিন্ন রাজ্যেই হোক আর ত্রিপুরা রাজ্যেই হোক, সব জায়গায় ওনারা সবাই মিলে এই যে ডাবল ইঞ্জিনের সরকার, আমরা চেষ্টা করছি উন্নয়ন করার। এবং সেই উন্নয়ন ছাড়া মাননীয় প্রধানমন্ত্রীজির যে ওনার যে চিন্তা ভাবনা, সেটাকে সামনে রেখে আমরাও সমস্ত জায়গায় উন্নয়ন ছাড়া কিচ্ছু হবে না, এবং উন্নয়নের মাধ্যমে আমরা মানুষের কাছে যেতে চাই। এবং সেই কাজটা এখানে আমার পূর্ববর্তী বক্তারা আপনাদের সামনে রেখেছেন। আপনারা সবাই জানেন মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের বারবার বলছেন যে বড় ছোট একটা হাড়ি নিয়ে গেলে লাভ হবে না, বড় হাড়ি যদি নিয়ে আসেন তাহলে আমি বেশি করে দেব। মনে আছে ইলেকশনের সময় আস্তাবল মাঠে উনি প্রথম 18-র আগে যখন এসেছিলেন তখন বলেছিলেন। এবং সেই জায়গার মধ্যে আজকে ত্রিপুরাতে হীরা মডেল দিয়েছেন উনি, হীরা প্লাস মডেল, ন্যাশনাল হাইওয়ে, ইন্টারনেট, আমাদের রেলওয়ে, আমাদের এয়ারওয়ে আর ওয়াটারওয়েজের, সেটাও আগামী দিন হয়তোবা সেটা আরো ভালোভাবে চালু হবে। গ্রেজিং এর কথা হচ্ছে। শান্তন টিভি। চলন্ত বাইকে পুলিশের লাঠিচার্জ, নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগামী বাইকের ধাক্কা বাইসাইকেলে, আহত বাইক চালক ও বাইসাইকেল চালক। ঘটনা
চরিলামের পরিমল চৌমুনি এলাকায় আহতদের বিশালগড় মহকুমা হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য রেফার করে দেওয়া হয় জেপি হাসপাতালে। রাজ্যে যান দুর্ঘটনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, আর এই সকল যান দুর্ঘটনার জন্য একাংশ পুলিশ কর্মীও দায়ী। রবিবার ফের একবার তা প্রমাণিত হল। রবিবার সাত সকালে চরিলাম পরিমল চৌমুনি এলাকায় যানবাহন চেকিং এ বসে বিশালগড় থানার পুলিশ। সে সময় পরিমল চৌমুনি দিয়ে বাইক চালিয়ে যাচ্ছিলেন চরিলাম পুরান বাড়ি এলাকার বাসিন্দা মিঠুন সাহা। মিঠুন সাহার মাথায় হেলমেট না থাকায় পুলিশ কর্মীরা লাঠি দিয়ে তাকে আঘাত করে। তখন মিঠুন সাহা বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা ছেচুরিমাই এলাকার বাসিন্দা বাইসাইকেলের আরোহী বিচিত্র চন্দ্র সরকারের বাইসাইকেলে ধাক্কা মারে। এতে বাইক থেকে ছিটকে পড়ে আহত হয় মিঠুন সাহা। অপরদিকে দুমড়ে মুচড়ে যায় বিচিত্র চন্দ্র সরকারের বাইসাইকেল। বিচিত্র চন্দ্র সরকারও আহত হন। পরিস্থিতি বেগতিক দেখতে পেয়ে ঘটনাস্থলে উপস্থিত পুলিশ কর্মীরা তাঁদের গাড়িতে করে আহতদের বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যান। ঘটনাস্থলে উপস্থিত এক ব্যক্তি জানায়, বেশ কয়েকদিন ধরে বিশালগড়ের পরিমল চৌমুনি এলাকায় যানবাহন চেকিং এ বসে বিশালগড় থানা পুলিশ। এদিন বিশালগড় থানা পুলিশ চলন্ত বাইকে লাঠি চার্জ করার ফলে বাইক চালক বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং দুর্ঘটনার কবলে পড়ে। তবে এখানে নাকি তারা কিছুদিন ধরে ফাইন কাটার লাগে ধরতেছে। তো বাইকওয়ালা যে হেলমেট দিছে না, তারা নাকি হাতে লাঠি দিয়ে এভাবে বাড়ি দিছে। পুলিশ তো পুলিশ এইভাবে হেলমেটের লাগে লাঠি দিয়ে বাড়ি দিছে। বাইকওয়ালা সেটা বাইসাইকেলটা বাড়ি দিয়ে লাগছে। এখন তাদের অবস্থা কিরকম? অবস্থা তো একদম রক্ত দেখাই যেতেছে, একদম মাথা টাথা ফাইটা। তারা ফায়ার সার্ভিস এসেছিল? ফায়ার সার্ভিস ফোন করছে, মনে ফায়ার সার্ভিস এসে নিছে, আমি একটু করে আইছি। তারা তো ফাইন করতেই পারে, এভাবে লাঠি চার্জ দিব রানিং বাইকে, এটা তো কিরকম হয়ে যেতেছে। প্রত্যেক দিনে এখন কিরকম একটা। এই এলাকার নাম কি? পরিমল চৌমুনি ধরে, পরিমল চৌমুনি বড্ডে হয়। এদিকে আহত বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার পর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর আহতদের উন্নত চিকিৎসার জন্য জেবি হাসপাতালে রেফার করে দেন। তবে এদিনের দুর্ঘটনার জন্য সকলে পুলিশকে দায়ী করেছে, কারণ চলন্ত বাইকে লাঠি চার্জ করা মোটে উচিত হয়নি পুলিশ কর্মীদের। বাইক চালকের মাথায় হেলমেট না থাকলে পুলিশ বাইকের নম্বর নোট করে ফাইন করতে পারত। তা না করে কেন পুলিশ চলন্ত বাইকে লাঠি চার্জ করল, তা নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন। শান্তন টিভি। ৪ জানুয়ারি থেকে ঐতিহাসিক ধর্ণা শুরু করতে চলেছে রাজ্যের সমস্ত অনিয়মিত কর্মচারী। রবিবার IMA হাউসে রাজ্যভিত্তিক এই কনভেনশন থেকে একথা জানান বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন। অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ ও নিয়মিতকরণের সাপেক্ষে সম কাজে সম বেতনের দাবিতে রবিবার IMA হাউসে রাজ্যভিত্তিক এক কনভেনশনের আয়োজন করা হয়। ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের পক্ষ থেকে এই কনভেনশন হয়। উপস্থিত ছিলেন বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন সহ অন্যান্যরা। আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, গত 7 বছরে রাজ্যে একজন অনিয়মিত কর্মচারীকেও নিয়মিত করা হয়নি। এই অনিয়মিত কর্মচারীরা চোখের জল ফেলে শূন্য হাতে অবসরে যাচ্ছেন। তাই কর্মচারীদের বঞ্চনা নিরসনের জন্য আজ এই কনভেনশন থেকে লড়াইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ গত 7 বছর অপেক্ষা করা হয়েছে। গত 2018 সালে 30 জুলাই যে সার্কুলার বাতিল করেছে ধরে নেওয়া হয়েছিল সরকারের সুবুদ্ধির উদয় হবে, তারপর পুনরায় সার্কুলার জারি করা হবে। কিন্তু 7 বছরে সরকার সে সার্কুলার জারি করল না। ধৈর্য ধরে অনেক সময় দেওয়া হয়েছে সরকারকে, আর এই ধৈর্যের বাঁধ ভেঙেছে বলে আজ এখানে অনিয়মিত কর্মচারীরা দলে দলে সমবেত হয়েছেন। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, 2007 সালে পূর্বতন সরকার একটি স্কিম করেছিল, সে অনুযায়ী 10 বছর অনিয়মিত কর্মচারী হিসেবে কাজ করলে নিয়মিত করা হতো, না হলে সরকারের উদ্দেশ্যে দাবিও করা যেত, প্রয়োজনে আদালতে মামলাও করা যেত। কিন্তু বর্তমান সরকার 2018 সালে প্রতিষ্ঠিত হয়ে সে সুযোগ বন্ধ করে দিয়ে অনিয়মিত কর্মচারীদের পায়ের নিচে মাটি কেড়ে নিতে এবং অনিয়মিত কর্মচারীদের আদালতে যাওয়ার রাস্তাটা বন্ধ করে দিতে 2012 সালের সার্কুলার জারি করেছে। ফলে এখন মামলা করা যায় না। আর জানিয়েছেন, আজকের কনভেনশন থেকে একটাই দাবি, আগামী দিন সমস্ত অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করতে হবে এবং সম কাজে সম বেতন দিতে হবে। কারণ রাজ্যের বহু অনিয়মিত শ্রমিক রয়েছেন যারা কম বেতনে কাজ করছে।
তিনি আরো বলেন, আজকের এই কনভেনশন থেকে সরকারের উদ্দেশ্যে বার্তা দেওয়া হচ্ছে, যদি অবিলম্বে সরকার নিয়মিতকরণের সিদ্ধান্ত গ্রহণ না করে তাহলে আগামী ৪ঠা জানুয়ারি রাজ্যের সমস্ত অনিয়মিত স্তরের ৩০,০০০ কর্মচারীরা ঐক্যবদ্ধভাবে ঐতিহাসিক ধর্ণা শুরু করবে। ত্রিপুরা রাজ্যের অনিয়মিত কর্মচারীরা তাদের দীর্ঘদিনের বঞ্চনার অবসানে এখানে রাজ্যভিত্তিক কনভেনশনে মিলিত হয়েছে। ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের ডাকে বিভিন্ন প্রান্ত থেকে অনিয়মিত কর্মচারীরা এখানে এসেছেন। আমাদের একটাই দাবি, সমস্ত অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করতে হবে এবং নিয়মিতকরণ করার সাপেক্ষে অনিয়মিত কর্মচারীদের সমকাজে সমবেতন দিতে হবে। দীর্ঘদিন ধরে, কয়েক দশক ধরে এই রাজ্যে ৩০,০০০ অনিয়মিত কর্মচারী আছেন যারা নিয়মিত কর্মীদের মতো দায় দায়িত্ব পালন করছেন, কিন্তু তারা সামান্য মজুরির ভিত্তিতে কাজ করছেন। তাদের চাকরি নিয়মিতকরণ করা হয়নি। অনেক অনিয়মিত কর্মচারী ইতিমধ্যে শূন্য হাতে অবসরে চলে গেছেন। এই কনভেনশন থেকে যারা মূল দাবি, ৩০শে জুলাই ২০১৮ সনে রাজ্য সরকার ভয়ঙ্কর সার্কুলার জারি করেছিল, সর্বনাশা সার্কুলার। এই সার্কুলার মূলে এই রাজ্যের অনিয়মিত কর্মচারীদের ভাগ্যকে চিরতরে অন্ধকারে ঠেলে দেওয়া হয়েছে। এই সার্কুলার দ্বারা রাজ্য সরকার অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ প্রকল্প বাতিল করে দিয়েছে। আমাদের দাবি, অবিলম্বে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করার জন্য রাজ্য সরকারকে প্রকল্প জারি করতে হবে। ২০০৭-৮ সন থেকে যে স্কিম চালু ছিল, যে স্কিমে 10 বছর কাজ করলে পরে নিয়মিতকরণ হওয়ার অধিকার হতো, সেই স্কিম এই সরকার গত 30শে জুলাই 2018-তে বাতিল করেছে। আমরা দাবি করছি এই কনভেনশন থেকে অবিলম্বে এই স্কিম পুনরায় চালু করতে হবে। আমাদের দাবি হচ্ছে রাজ্যের সমস্ত অনিয়মিত কর্মচারীদের অবিলম্বে নিয়মিতকরণ করতে হবে এবং নিয়মিতকরণ না করা অবধি তাদের প্রত্যেককে সংবিধানের আদর্শ অনুযায়ী সমকাজে সমবেতন দিতে হবে এবং যে সমস্ত অনিয়মিত কর্মচারী ইতিমধ্যে অবসরে চলে গেছেন তাদেরকে এককালীন 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে, এককালীন অনুদান দিতে হবে এবং আংশিক সময়ের কর্মীদের নিয়মিতকরণ করা, ডিআরডব্লিউ করার যে স্কিম চালু ছিল সেটা আবার পুনরায় চালু করতে হবে। এই মূল দাবিগুলো নিয়ে আজকে এখানে কনভেনশনে আমরা মিলিত হয়েছে। ত্রিপুরার অনিয়মিত কর্মচারীরা দলমত নির্বিশেষে এখান থেকে রাজ্য সরকারের কাছে দাবিগুলো রাখা হবে। যদি দাবিগুলো পূরণ না হয় তাহলে আগামী ৪ঠা জানুয়ারি আগরতলা শহরে সমস্ত স্তরের অনিয়মিত কর্মচারীরা ঐতিহাসিক ধর্ণা সমাবেশ সংগঠিত করবেন। আমরা আশা করব রাজ্য সরকার অনিয়মিত কর্মচারী ৩০,০০০ অনিয়মিত কর্মচারীর প্রতি তারা মানবিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করবেন, তারা তাদের ন্যায্য দাবি পূরণ করবেন এবং জুলাই 18-এর সর্বনাশা সার্কুলার প্রত্যাহার করবেন। যদি প্রত্যাহার না করেন, যদি দাবি পূরণ না করেন, তবে অনিয়মিত কর্মচারীরা বাধ্য হবেন রুটিজুরির স্বার্থে, নিজেদের ন্যায্য পাওনার স্বার্থে ব্যাপক আন্দোলন গড়ে তুলতে। তারই প্রস্তুতিতে আজকের এই সমাবেশ। গত 7 বছরে এই রাজ্যের একজন অনিয়মিত কর্মচারীকে নিয়মিত করা হয়নি। গত 7 বছরে এই রাজ্যের একজন অনিয়মিত কর্মচারীকেও নিয়মিত করা হয়নি। তার অনেকেই অবসরে গেছেন, কাঁদতে কাঁদতে গেছেন, চোখের জল ফেলতে ফেলতে অবসরে গেছে শূন্য হাতে। এই বঞ্চনা, এই কান্নার অবসান করার জন্য এখানে আমরা লড়াইয়ের প্রস্তুতি নিয়েছি। আমরা 7 বছর অপেক্ষা করেছি। আমরা আশা করেছিলাম সরকার 30শে জুলাই যে সার্কুলার বাতিল করেছে, আমরা আশা করেছিলাম সরকারের সুবুদ্ধির উদয় হবে, আবার সার্কুলার জারি করবে, 2007-এর স্কিম পুনরায় চালু করবে। কিন্তু সরকার 7 বছর এটা করলো না। আমরা সরকারকে অনেক সময় দিয়েছি, আমরা অনেক ধৈর্য ধরে অপেক্ষা করেছি। আমাদের ধৈর্যের বাঁধ ভেঙেছে বলে আজকে এখানে অনিয়মিত কর্মচারীরা দলে দলে সমবেত হয়েছেন, দলমত নির্বিশেষে। এই সরকারের আমলে যেমন বঞ্চিত হয়েছে, তার আগের সরকারের আমলে কিন্তু মেডিকেল কলেজের সামনে আমরা বারবার দেখেছি শুনুন, ধর্নায় বসেছে ওরা। আমি কোন সরকার আগের সরকারের স্কিম ছিল, আমরা সরকার বুঝি না। 2007-8-এ সরকারের স্কিম করেছিল, তখন 10 বছর হলে পরে নিয়মিতকরণ করার দাবি করা যেত, আদালতে মামলা করা যেত। আর এই সরকার এসে অনিয়মিত কর্মচারীদের পায়ের তলার মাটি কেড়ে নিয়েছে, তাদের পায়ের তলার মাটি কেড়ে নেওয়ার জন্য 2018 সার্কুলার জারি করছে। এখন মামলা করা যায় না। বামফ্রন্ট আমলে অনিয়মিত কর্মচারীরা 10 বছর হওয়ার পর নিয়মিতকরণ না হলে আদালতে গিয়ে নিয়মিতকরণ হতো। আমি মামলা করেছি, 300-400 অনিয়মিত কর্মচারী নিয়মিতকরণ হয়েছে, কারণ স্কিম ছিল, সরকারের সার্কুলার ছিল। আমরা আদালতে গিয়ে বলতাম
সরকারের নীতি হচ্ছে 10 বছর হলে রেগুলার করবে, অমুককে করেছে আমাকে করেনি, তাহলে আদালত বলতো তোমার নীতি অনুযায়ী তুমি করো। এখন কি হয়েছে, আদালতে যাওয়ার রাস্তাটা কেড়ে নিয়েছে এই সরকার। এটা হচ্ছে পার্থক্য। 7 বছর ধরে খালি বঞ্চনা, বিশ্বাস ভঙ্গ করেছে আমাদের সাথে। তাই আমরা সরকার বুঝি না, আমরা আমাদের অধিকার আদায় করতে চাই। আয়োজিত কনভেনশনে অনিয়মিত কর্মচারীদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। তারা কনভেনশন থেকে সিদ্ধান্ত নেই এখন তারা সরকারের বিরুদ্ধে রাস্তায় নামতে প্রস্তুতি নেবে। শান্তন টিভি। শনিবার রাতে রাজধানীর অভয়নগর ব্রিজের উপর দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আহত হয় এক গাড়ি চালক। দ্রুত আহত গাড়ি চালককে জেপি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা যায় একটি গাড়ি ভগবান ঠাকুর চৌমুহনী থেকে অভয়নগরের দিকে যাচ্ছিল, অপর গাড়িটি অভয়নগর থেকে ভগবান ঠাকুর চৌমুহনীর দিকে যাচ্ছিল। অভয়নগর ব্রিজের উপর গাড়ি দুটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে ছুটে যায়। দমকল বাহিনীর এক কর্মী জানান, দুর্ঘটনার খবর পেয়ে উনারা দুর্ঘটনাস্থলে ছুটে এসেছেন, কিন্তু ঘটনাস্থলে এসে উনারা দুটি গাড়ি পেয়েছেন। জানতে পেরেছেন একজন আহত হয়েছেন। স্থানীয়রা আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে গেছে। অভয়নগর ব্রিজে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা কন্ট্রোল রুম থেকে কোয়া হয়েছে, তো আমরা আইসি তারা হেল্প করতাম আর কি। হ্যাঁ, এরপরে এখন থানাতে জানা হয়েছে, থানাতে জানানো হয়েছে, আইব থানা আইতেছে। কেউ কি আহত হয়েছে? আহত হয়েছে, আহত তো আমরা আইয়া পাইছি না, কিন্তু তারা নিয়ে গেছে হসপিটালে। আমরা আইয়া পাইছি শুধু দুইটা গাড়ি অ্যাক্সিডেন্ট, এগুলো ব্রিজের এগুলো আছে আর কি। গাড়ি কি বেশি জোরে ছিল? গাড়ি তো তারা তো কইতেছে, আমরা তো আইয়া শুধু পাইছি গাড়ি দুইটা এগুলো অ্যাক্সিডেন্ট। তারপরে একজন ড্রাইভার বুটে ইনজুর্ড হয়েছে, এটা তারা লইয়া গেছে হসপিটালে। ইনজুর্ড পারসন তো আমরা পাইছি না, ওখানে থানা পার্টি এটা ইনভেস্টিগেশন করন আইতেছে। এরকম রাত্রেবেলা এত দুর্ঘটনা, মানে এই বিষয়টা মানে কিভাবে দেখছেন? বিষয়টা তো আজকে তো এগুলো প্রোগ্রাম আছে 5টা বলি এগুলো, এই কারণে তারা বোধহয় গাড়ি একটু জাম আসলো মনে হয় বিরাবির, তো নাইলে গাড়ি স্পিডে থাকতে পারে, এই কারণে এই ঘটনা হয়েছে এগুলো আমার সম্ভবত। রবিবার পূর্ব শিবনগর স্থিত অনেক ক্লাবে মেগা স্বাস্থ্য শিবির। পূর্ব শিবনগর স্থিত অনেক ক্লাবে এক মেগা স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে অ্যালোপ্যাথিক, আয়ুর্বেদিক ও হোমিও চিকিৎসকরা এলাকাবাসী রোগীদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করে ব্যবস্থাপত্র ও বিনামূল্যে ওষুধ দেন। মা উষা চ্যারিটেবল ট্রাস্টের কর্ণধার তথা ত্রিপুরা রাজ্য মেডিকেল কাউন্সিলরের সভাপতি ডক্টর সুশান্ত রায়ের সহযোগিতায় এই মেগা স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। পূর্ব শিবনগর স্থিত অনেক ক্লাবে মেগা স্বাস্থ্য শিবির। আজ পূর্ব শিবনগর স্থিত অনেক ক্লাবে এক মেগা স্বাস্থ্য শিবিরে অনুষ্ঠিত হয়। শিবিরে অ্যালোপ্যাথিক, আয়ুর্বেদিক ও হোমিও চিকিৎসকরা এলাকাবাসী রোগীদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করে ব্যবস্থাপত্র ও বিনামূল্যে ওষুধ দেন। মা উষা চ্যারিটেবল ট্রাস্টের কর্ণধার তথা ত্রিপুরা রাজ্য মেডিকেল কাউন্সিলের সভাপতি ডক্টর সুশান্ত রায়ের সহযোগিতায় এই মেগা স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে উদ্বোধন করেন সাংসদ রাজীব ভট্টাচার্য। তিনি বলেন, বর্তমান ক্লাব সংস্কৃতির অভাবনীয় পরিবর্তন হয়েছে। বিভিন্ন সামাজিক কাজে ক্লাবগুলো এগিয়ে আসছে। সামাজিক দায়বদ্ধতা নিয়ে অনেক ক্লাব স্বাস্থ্য শিবিরের মতো মানবিক কাজে এগিয়ে আসছে। এলাকাবাসীর মঙ্গলে আগামী দিনে যে সুবৃহৎ কালী মন্দির প্রতিষ্ঠিত হতে যাচ্ছে, এতেও তিনি সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তাছাড়া অনেক ক্লাবকে আগামী দিনে সাংসদ তহবিল থেকে একটি অ্যাম্বুলেন্স দেওয়ারও তিনি ঘোষণা দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের কর্পোরেটর সুখময় সাহা। অন্যান্য অতিথিদের মধ্যে বিশিষ্ট সমাজসেবী চন্দ্রশেখর দেব, বিশিষ্ট সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অমিত ভৌমিক, এলাকার অভিভাবক সুব্রত ভৌমিক, পূর্ত দপ্তরের বাস্তুকার সত্যরঞ্জন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। বক্তব্য রাখতে গিয়ে বিশিষ্ট সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অমিত ভৌমিক বলেন, মানবিক ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে অনেক ক্লাব কাজ করে চলেছে। এলাকার একটি কন্যাদায়গ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের বিবাহের কাজ সুসম্পন্ন করতে এগিয়ে এসেছে ক্লাব। তাছাড়া এলাকায় দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত একটি শিশুর চিকিৎসা ক্ষেত্রে দায়বদ্ধতা নিয়ে এগিয়ে এসেছে অনেক ক্লাব।
বন্যা ত্রাণে এগিয়ে এসেছে এই ক্লাব। সামাজিক কাজ এবং অল্প বাজেটে খুব নান্দনিক পুজোর আয়োজন করে এবছর ও বিগত দিনে অনেক ক্লাবকে স্যান্দন শারদ সম্মাননা, একেবি টিভির শারদ সম্মাননা, বিশ্ব বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের শারদ সম্মাননা, জনদর্পণের শারদ সম্মাননা, আর সে কথা ও নিউজ টুডের পক্ষ থেকেও শারদ সম্মাননা প্রদান করা হয়েছে। ক্লাবের সকল সদস্য ও সদস্যদের সম্মিলিত উদ্যোগেই এই সামাজিক কাজগুলো সুসম্পন্ন হচ্ছে। বিশেষ করে পুজোর সময় পুজোর প্যান্ডেলে সামাজিকতার বার্তা দিচ্ছে অনেক ক্লাব। আগামী দিনেও এভাবে এগিয়ে যাবে ক্লাব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি অশোক গুপ্ত। স্বাগত ভাষণ দেন অনেক ক্লাবের সম্পাদক দেবাশিস বণিক। সমগ্র অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ক্লাবের সহ সম্পাদক টুটন বণিক। এ ধরনের সামাজিক কাজ সম্পর্কে জানাতে গিয়ে ক্লাবের সম্পাদক দেবাশিস বণিক এবং ক্লাবের সহ সম্পাদক টুটন বণিক বলেন, ক্লাব এই শহরের বনেদি ক্লাব, খুব পুরনো ক্লাব। আমরা সবসময় আমাদের ক্লাবের পক্ষ থেকে দুস্থদের বস্ত্র বিতরণ করি। বিভিন্ন শিশুরা অনেক রোগে আক্রান্ত থাকলে আমাদের ক্লাব থেকে আমরা অনেক ধরনের আর্থিক সাহায্য করি। কিছুদিন আগে বন্যা ত্রাণ তহবিলে, মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে আমরা দিয়েছি। আর আজকে অনেক ক্লাবের উদ্যোগে একটা মেগা স্বাস্থ্য শিবিরের আমরা আয়োজন করেছি। এখানে উপস্থিত এবং আপনাদেরকেও জানাই অনেক ক্লাবের পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন সহ নমস্কার। আজকে অনেক ক্লাবের উদ্যোগে এবং মা উষা চ্যারিটেবল ট্রাস্টের সহযোগিতায় আমরা এক মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছি। স্বাস্থ্য শিবিরে সমস্ত অংশের মানুষের এখানে এলোপ্যাথি, হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক, দন্ত সব ধরনের ডাক্তার বিশেষজ্ঞরা এখানে আছেন, তারা পরিষেবা দেবেন। সঙ্গে আপনাদের এখানে হবে ব্লাড টেস্ট, এখানে হবে বিনামূল্যে ওষুধ দেওয়া হবে। আমাদের এখানে উপস্থিত থাকবেন রাজ্যের মাননীয় সাংসদ শ্রী রাজীব ভট্টাচার্য মহাশয়, উপস্থিত থাকবেন মা উষা চ্যারিটেবল ট্রাস্টের সম্পাদক শ্রী ডক্টর সুশান্ত রায় মহোদয়, উপস্থিত থাকবেন আমাদের কর্পোরেটর শ্রী সুকুমার শাহ এবং অন্যান্য নেতৃবৃন্দ। আমি ক্লাবের সম্পাদক হিসেবে এই প্রথম আমার একটা কর্মসূচি, ওই নতুন কমিটি হওয়ার পরে প্রথম একটা কর্মসূচি আমরা পালন করছি। আশা করি আমরা এখানে ভালো রেসপন্স পাবো। স্যান্দন টিভি। কৃষ্ণপুর বিধানসভা এলাকায় বিভিন্ন অঞ্চলে বন্য হাতির আক্রমণ প্রতিনিয়ত বেড়ে চলেছে। আতঙ্কে দিন কাটাতে হচ্ছে মানুষের। শনিবার রাতে উত্তর কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েত এলাকাতে বন্য হাতির তাণ্ডব লীলা সংঘটিত করে। একের পর এক কৃষকের সবজি ক্ষেত থেকে শুরু করে বাড়ি ঘরে আক্রমণ চালায়। স্থানীয়দের বক্তব্য, প্রশাসন থেকে একাধিকবার এই সমস্যার সমাধানের জন্য প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, কিন্তু বাস্তবিক অর্থে কাজের কাজ কিছুই হচ্ছে না। এক এলাকার জনৈক মিন্টু ভৌমিকের দুটি গবাদি পশু প্রায় বছর খানেক আগে হাতির আক্রমণের শিকার হয়ে মৃত্যুর মুখে পতিত হওয়ার পর এলাকার বিধায়ক তথা রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মার উপস্থিতিতে বন দপ্তরের কর্মকর্তারা ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে ঘোষণা করেছিলেন। তবে ক্ষতিগ্রস্ত মিন্টু বাবুর দাবি হচ্ছে, প্রায় 1 বছর হতে চললেও শুধু আশ্বাস মিলেছে, ক্ষতিপূরণ এখনো পাননি। অবিলম্বে সরকারি সহযোগিতা সহ হাতির সমস্যা নিরসনে দাবি জানানো হচ্ছে বলে জানান তারা। সকালে 5টার সময় উঠা ধান 3-4 বস্তা আছে, 3 বস্তা লিয়ে ফেরা আর 1 বস্তা কে নিছে? গণেশে। এটা কোন জায়গাটা? এটা কৃষ্ণপুর। কয়টা আইছিল? একটা বড় তারা আইছে না কেউ? আইসে ফল আইসে আর কি হাতি আই ক্ষতি করতেছে কয়েকদিন ধরে উত্তর কৃষ্ণপুর আর কি। আপনি কি কি ক্ষতি করছে? আমরা তো এই বাগান নষ্ট করতেছে, এরপরে বাড়িতে ধান খাইছে, কালকে প্রায় 1 ঘন্টার মতো ধান খাইছে। এর মধ্যে মানে কি কি ফসল নষ্ট করছে? ফসল তো ওই তো কলা গাছ, এরপর ওই লাউয়ের সার চুর ভাঙ্গিয়া জিতা ভাই তো নষ্ট করে। কয়টা আইছিল? একটা। কোন সময় ছিল এটা? এটা কালকে আইসে রাত্র 3:30টার সময় পাইছি। আইসে আরো আগুই গাছ গুছ খাইতেছে। কয়েক বছর ধরে এইভাবে চলছে। এই যে মানুষের বাড়ি ঘর থাকতে না, এই ধান খাইলা, এই যে ঘর দুয়ার ভাঙি গেলা, এগুলো সমস্যা, সাংঘাতিক সমস্যা। মানুষের ওখানে আইব না ফেরত করবো না কি
গণেশ দেওয়া হবে এই দিয়ে আর চিন্তা ভাবনা করতে। কোন সময় বিশেষ করে হ্যাঁ, কোন সময়ে? এটা কোনো নিউজ নাই, এটা আননিউজ। আপনার পঁয়তলায় ভোর 5টার সময়, 10টার সময়, 8টার সময়, একবার 3টার সময় আগে পড়ে। তো এই ব্যাপারে আপনারা বন দপ্তরের লোক কোনো কথা কইছেন নি, বা এলাকার মধ্যে কোনো গার্ড টার্ড আছে? বন দপ্তর সবাই তো আমার যখন গরু মারছে তখন তো সবাই আছে, মন্ত্রী সন্ত্রী যা আছে, যা সবাই আছে, সবাই জানে। তখন তারা আর কিচ্ছু কইছে না, কইছে যে ক্ষতিপূরণ মনে হয়। ক্ষতিপূরণ পাইছেন না? কয় বছর আগে মারা গেছে? প্রায় 1 বছরই গেছে না। তখন কাটা গেছিল ক্ষতিপূরণটা দিব তো ওই বন দপ্তরের ইয়ার থেকে ফরেস্টের আন্ডার থেকে। কমলপুর PM কৃষ্ণচন্দ্র দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ের আগামী 17 ডিসেম্বর শুরু হচ্ছে জেলাভিত্তিক বাল বিজ্ঞান প্রদর্শনী। একদিন ব্যাপী প্রদর্শনী চলবে। প্রদর্শনীর উদ্বোধন করবেন বিধায়ক মনোজ কান্তি দেব। সঙ্গে উপস্থিত থাকবেন বিধায়িকা স্বপ্না দাস পাল, নগর পঞ্চায়েত চেয়ারম্যান প্রশান্ত সিনহা, ভাইস চেয়ারম্যান সুব্রত মজুমদার। রবিবার এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রেখে একথা বলেন কৃষ্ণচন্দ্র দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুফল শুক্লবৈদ্য। এছাড়া ছিলেন মেলা কমিটির সদস্য তথা কমলপুর দ্বাদশ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবজিৎ রায়, শিক্ষক পঙ্কজ দেব রায়, দীপঙ্কর দেব। তারা জানান, জেলা থেকে মোট 70 থেকে 80টি মডেল আসবে। এ জেলাভিত্তিক বাল বৈজ্ঞানিক প্রদর্শনীর পাশাপাশি চলবে এক বিজ্ঞান ভিত্তিক শিবির। 20-25 ইংরেজি সনের জেলা ভিত্তিক, আগে যেটাকে বলা হতো বিজ্ঞান মেলা, এখন এটার নাম হলো বাল বৈজ্ঞানিক প্রদর্শনী অনুষ্ঠিত হতে চলছে PMC কেসি গার্লস ক্লাস 12 স্কুলে। এবং এই বছরের যে আমাদের প্রদর্শনী, এই প্রদর্শনীতে ক্লাস 8 থেকে 12-এর ছেলেমেয়েরা অংশগ্রহণ করবে। SB হায়ার সেকেন্ডারি সবগুলি স্কুল থেকে পার্টিসিপেশন আসবে। তো এই বছরে আমরা অনুমান করছি যে 70 থেকে 80টা মডেল অবশ্যই আসবে। এবং এই বছরের থিমটা হলো, মডেলের থিমটা হলো সায়েন্স অ্যান্ড টেকনোলজি ফর সাস্টেইনেবল ফিউচার। তার সাথে সাথে একটা সেমিনার অনুষ্ঠিত হবে। এই সেমিনারেও 8 থেকে 12 পর্যন্ত ছেলেমেয়েরা অংশগ্রহণ করতে পারবে। এবং এই সেমিনারটা হবে মিলেটসের উপর। এবছরের আমাদের যে বালবৈজ্ঞানিক প্রদর্শনী, এই প্রদর্শনীতে আমাদের বাজেট দেওয়া হয়েছে 1 লক্ষ টাকা হলো আমাদের মডেল এক্সিবিশনের জন্য, এবং সেমিনারের জন্য আরো 30,000 টাকা। আমাদের এই প্রোগ্রামে উপস্থিত থাকবেন ধলাই জেলার অন্তর্গত আমাদের 45 কমলপুর বিধানসভার মাননীয় MLA শ্রী মনোজ কান্তি দেব উদ্বোধক হিসেবে থাকবেন। প্রধান অতিথি হিসেবে থাকবেন স্বপ্না দাস পাল, 46 সুরমা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি। তার সাথে সাথে আমাদের যেহেতু এই নগর পঞ্চায়েতের অন্তর্গত স্কুল, নগর পঞ্চায়েত থেকে আরো কয়েকজন অতিথি উপস্থিত থাকবেন। নগর পঞ্চায়েতের মাননীয় চেয়ারপারসন, ভাইস চেয়ারপারসন। এবং আগামী 4 জানুয়ারি থেকে 13 জানুয়ারি পর্যন্ত রাজধানীর জয়নগর স্থিত নবদিগন্ত সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা ডক্টর BR আম্বেদকর স্কুল ময়দানে শিশু উৎসবের আয়োজন করবে। 4 জানুয়ারি এক শোভাযাত্রারও আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতার মধ্যে রয়েছে রবীন্দ্র ও নজরুল সঙ্গীত পরিবেশন, নৃত্য, আবৃত্তি, বাদ্যযন্ত্র, যোগাসন সহ ইত্যাদি। রবিবার নবদিগন্ত সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে একথা জানিয়েছেন সাধারণ সম্পাদক অভিজিৎ দত্ত। তিনি আরও জানিয়েছেন, বিভিন্ন প্রতিযোগিতায় 14 বছর পর্যন্ত ছেলেমেয়েরা অংশগ্রহণ করতে পারবে। আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়ার স্থান নবদিগন্ত সামাজিক সংস্থার কার্যালয়ে। এই বছর 25তম শিশু উৎসব উদযাপন করব আমরা, রজত জয়ন্তী বর্ষ। তার জন্য আমরা একটু ব্যাপক হারে, মানে একটু বেশি বিশাল আকারে করছি। বিভিন্ন প্রতিযোগিতায় অনেকটা বাড়িয়েছে আমরা। তার জন্য আমরা সবাই যাতে সমস্ত শিশু যাতে অংশগ্রহণ করতে পারে, খবরটা যাতে সবার কাছে যায়, তার জন্য আমরা আপনাদের সাহায্য সহযোগিতার জন্য এখানে আপনাদের ডেকেছি। তো আমাদের শিশু উৎসব এবার শুরু হবে 4 জানুয়ারি 2025 থেকে। এটা চলবে 10 দিন চলবে। 10 দিন চলবে 13 জানুয়ারি পর্যন্ত। আমাদের 4 জানুয়ারি
বিকেল 3 ঘটিকায় যেমন খুশি সাজো মাধ্যমে আমরা শুরু করব। প্রথমে আমরা এখানে একটা শোভাযাত্রা বের করব। এই আমাদের কাছাকাছি এলাকার মধ্যে আমরা বাচ্চাদের এবং অভিভাবক ক্লাব সদস্যরা মিলে আমরা একটা শোভাযাত্রার আয়োজন করেছি। এই শোভাযাত্রা দিয়ে আমাদের এটা শুরু করে তারপর আমাদের প্রথম কম্পিটিশনটা হচ্ছে এই যেমন খুশি সাজো। আর এই শিশু উৎসবেও আমরা একটা বার্তা, সমাজকে একটা বার্তা দিতে যাই। আমরা এবার পুজোতে আমরা এবার বার্তা দিয়েছি যে সবাই মিলে গাছ লাগান, আমাদের পৃথিবীকে সবুজায়ন করুন। আমাদের পৃথিবীকে আগামী যে প্রজন্ম আছে ওদের জন্য যাতে বাসযোগ্য আমরা একটা পৃথিবী ছেড়ে যেতে পারি। তো আমরা পুজোর সময় প্রায় 2000 গাছ আমরা দিয়েছিলাম। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটা বিশ্ব পরিবেশ দিবসে এটা শুরু করেছিলেন এই ক্যাম্পেইনটা। তো আমরা পুজো দিয়ে শুরু করেছি। তারপর মায়ের পুজোতে আমরা 2000-এর উপরে গাছ দিয়েছি, ফ্রিতে দিয়েছি। আমরা কিনে এনে আমরা ফ্রিতে দিয়েছি সবাইকে। তারপর আমরা মায়ের গমন অনুষ্ঠানে এটা আমরা করেছি। এখন আমরা আমাদের একটা সুযোগ এসছে, আমরা আমাদের শিশু উৎসব। এখন আমরা বাচ্চাদের বলেছি আমাদের হচ্ছে গিয়ে থিম হচ্ছে কি আমাদের আমরা প্রস্তুত, চলো গাছ লাগাই। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন শান্তন টিভির পর্দায়। নমস্কার।